প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আজকে আমরা কথা বলতে চাই আমাদের সিনেমা নিয়ে। আমরা জানি যে আমাদের সিনেমা বেশ 2-1 বছর ধরে একটু সুবাতাস বইছিল বলা হচ্ছিল, এবং আমরা বলছিলাম যে আমাদের সিনেমা গুটি গুটি পায়ে বেশ ভালো দিকেই এগিয়ে যাচ্ছে। একটা বন্ধা সময় পার করে, একটা খারাপ সময় পার করেই বলবো। সেখান থেকে অতি সম্প্রতি কয়েকটি ঘটনা আমাদের সিনেমা শিল্পের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিনা, এরকম একটা বিষয় শিল্পপ্রেমী বা চলচ্চিত্র প্রেমীদের মধ্যে কাজ করছে। সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে রয়েছেন চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু। খসরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তার পাশেই রয়েছেন চলচ্চিত্র নির্মাতা এবং অতি সম্প্রতি কাজল রেখা সিনেমা আমরা পেয়েছি। দীর্ঘ আমাদের শিল্প সংস্কৃতির ঐতিহ্য নিয়ে যে সিনেমাটি হয়েছে, গিয়াসউদ্দিন সেলিম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আছেন সাংবাদিক, বর্তমানে দ্য ডেইলি মেসেঞ্জারে কাজ করছেন সম্পাদক হিসেবে অনলাইনে মঈন আবদুল্লাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। মঈন আবদুল্লাহ, আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু আমি বললাম যে বর্তমান সময়ের দুই একটি ঘটনা আমাদেরকে একটু নাড়া দিয়েছে মনে হয়, নিশ্চয়ই আপনি সেটা ফলো করেন। সেখান থেকে আপনার কি মনে হয় যে দু একটি ঘটনার কথা আমি প্রচ্ছন্নভাবে বলছি, আসলে ঘটনাগুলো কি এবং সেগুলো কেন আমাদের চলচ্চিত্রের জন্য একটু বন্ধা সময় তৈরি করতে পারে বলে মনে হয়? না, আসলে চলচ্চিত্র থামানোর ক্ষমতা আসলে কারো নাই। চলচ্চিত্র হচ্ছে এমন একটা মাধ্যম যেটা যুগে যুগে থামানোর চেষ্টা করা হয়েছে, হয় নাই যে তা না, কিন্তু আসলে কিন্তু থামে নাই। আপনি যেটা বললেন যে প্রতিবন্ধকতা তৈরি করছে কিনা, আসলে না। এখন যে খুব স্পেসিফিক করতে চাই যে সিনেমা হল, সিনেপ্লেক্স নিয়ে একটা কথা হচ্ছে যে সিনেপ্লেক্সে আমাদের সিনেমাগুলো আসলে যেগুলো চলছিল ঈদের মধ্যে কিন্তু প্রায় 11টা সিনেমা রিলিজ পেয়েছে। সেই সিনেমাগুলো বেশ ভালোই চলছিল, কিন্তু সিনেমা হল পাচ্ছে না। এমনিতে সিঙ্গেল স্ক্রিনের অবস্থা খারাপ। আর একটা ইস্যু এসেছে যে সেন্সর নিয়ে কথা হচ্ছে বেশ কিছুদিন ধরে। এই দুটো একদম স্পেসিফিক। আমি একটু সিনেমা হলটা বলি। যেমন আপনি যদি সিনেপ্লেক্স ধরেন, আপনি কিন্তু সিনেপ্লেক্সকে অস্বীকার করে এখন সিনেমা বানাতে পারবেন না। এটা প্রযোজক সাহেব আছেন, পরিচালক সাহেব আছেন, আমরা তো অস্বীকার করতেও চাই না। হ্যাঁ, এটা আপনি কখনোই অস্বীকার করতেন। সিনেপ্লেক্সের দিকেই যাইতে হবে আপনার আলটিমেটলি। তবে আমাদের যেসব সিনেমা হল, যেটা বললেন সিঙ্গেল স্ক্রিনের যে বাজে অবস্থা, এগুলো কাটাইতে হবে। এগুলো কাটানোর কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, আমি যতটুকু জানি সরকারিভাবেও কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু কেন, কি কারণে বা এগুলো সহজ হচ্ছে না বা সহজে কাটানো যাচ্ছে না, এগুলো কিন্তু প্রশাসন যারা চালাচ্ছেন বা সরকার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চান যে সিনেমাটা ভালো হোক, চলচ্চিত্রটা ভালো হোক, কিন্তু তারপরেও কেন মানে সিনেমা হল ভালো করার ক্ষেত্রে এখানে একটা সমস্যা আমরা দেখি কিনা যে সবকিছুই মাননীয় প্রধানমন্ত্রীকেই চাইতে হবে কেন, সংশ্লিষ্ট যারা আছেন তারা কেন চাইবেন না? গিয়াসউদ্দিন সেলিম, আপনার কাছে আসতে চাই যে সিনেপ্লেক্স ইস্যুতে যে সিনেমা, আমরা হয়তো স্বীকার করে নেব সিনেপ্লেক্স খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা সিনেমা, আমাদের সিনেমার বিকাশে। সেখানে আপনার স্ট্যাটাস দিয়ে এবং আপনার সহ হিমেল আশরাফও একই রকম ইঙ্গিত দিয়েছে আরও, এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ কথা চলছে। বিষয়টি একটু পরিষ্কার করবেন কিনা, আসলে সমস্যাটা কোথায়? সিনেপ্লেক্স আমাদের কিভাবে সহায়ক শক্তি হতে পারে? না, আমি যদি সিম্পলি বলি যে স্টার সিনেপ্লেক্স স্পেশালি আমাদের দেশের একমাত্র চেইন, এবং ওরা গত 20 বছর ধরে আমাদের এখানে এই ওদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে খুব সফলতার সাথেই বলবো আমি যে আমাদের এই সময় আমরা যে কেউ সিনেমা বানালে তাদের মুখের দিকে তাকিয়ে থাকি যে স্টার সিনেপ্লেক্সে যদি ছবিটা ব্যবসা করে তাহলে কিছু লগ্নি ফিরে আসবে। তো এই ধারাবাহিকতা 20 বছরের একটা অভিজ্ঞ চেইন, সিনেমা থিয়েটার চেইন। কারণ আমরা যে ধরনের সিনেমা বানাতে চাই এবং ওটার যেসব ধরনের প্রজেকশন এবং সাউন্ড আমরা দেখতে চাই, শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সের 2-1টা হল ছাড়া সব হলেই খুব ভালো অবস্থায় আছে। আমি বলবো যে অলমোস্ট ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, কোনো অসুবিধা নেই। তো কিন্তু একটা জিনিস আমার কাছে যে একটা নীতিমালা থাকা দরকার। আমাদের সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাদেরকে অনেক হেল্প করতেছে সিনেমা দর্শকের ভালো জায়গায় যাওয়ার জন্য, কারণ সিনেমা হল তো লাগবে হ্যাঁ যাওয়ার জন্য। পাশাপাশি একটা শুধু আমি বলবো যে ঠিক মধ্যবিত্ত
যেই টাকায় যেতে পারে সেটার কোনো একটা ব্যবস্থা রাখা যায় কিনা, এটা একটা, কারণ আরও বেশি লোক যদি আমরা সম্পৃক্ত করতে পারি দর্শক হিসেবে, সেটা একটা ভালো দিক। তাহলে আরও বেশি বেশি এখন শাখা করছে, আরও বেশি শাখা করা যাবে, এইটা একটা। সেকেন্ড, দ্বিতীয়ত যেটা লাগে যে দেশি সিনেমা আসলে কত পার্সেন্ট চলবে, কত পার্সেন্ট শো পাবে, স্ক্রিন শেয়ার করতে পারবে কত পার্সেন্ট, এবং বিদেশি সিনেমা কত পার্সেন্ট পাবে, এটার একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। হ্যাঁ, আর থার্ড আমি বলবো আরেকটা ছোট্ট, সেটা হচ্ছে যে আসলে শেয়ার মানির ক্ষেত্রে যে একটা দর্শক যে পরিমাণ একটা টিকিট কিনছে, প্রযোজক তার কত পার্সেন্ট হিস্সা পাচ্ছে। আমরা যদি শুধু কলকাতার দিকেই তাকাই, তাইলেও আমরা দেখতে পাবো যে হিস্সা বোধহয় ঢাকার থেকে কলকাতার প্রযোজকের হিস্সা বেশি মাল্টিপ্লেক্সগুলো থেকে। তো এগুলো বিবেচনায় নিয়ে সিনেমার, কারণ প্রযোজক যদি টাকা না পায়, ও যদি সিনেমা না বানায়, তো সিনেপ্লেক্স তো চলবে না, মানে খুবই পরিপূরক, একে আরেকের পরিপূরক। সেক্ষেত্রে সিনেপ্লেক্সের সুবিধা রয়েছে, বিদেশে সিনেমা তো চালাতে পারছেই, এবং বিদেশের সিনেমার কাটতিও মনে সিনেপ্লেক্সে বেশি। একটু খসরু ভাই আপনার কাছে আসতে চাই যে এই যে প্রযোজকের লগ্নি মানে ফিরে আসার জন্য সিনেমা হল একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেইখান থেকে যে কথাটা বললেন গিয়াসউদ্দিন সেলিম ভাই, সেখান থেকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? হ্যাঁ, অবশ্যই হচ্ছে যে প্রযোজকদের লগ্নি ফিরে আসার জন্য সিনেমা হলের বিকল্প নেই, কারণ সিনেমা তৈরি আমরা করি হচ্ছে সিনেমা প্রদর্শনের জন্য। একটা জিনিস হচ্ছে যে আপনারা দেখেন আমাদের হচ্ছে যে আমাদের যদি 90 দশকের কথাও বলি, তাহলেও কিন্তু আমাদের দেশে 1300 সিনেমা হল ছিল। 1300 সিনেমা হল থেকে এখন হচ্ছে যে রিলিজ করার মতো হল হচ্ছে আপনার ধরেন 45-46টা হলে চলে আসছে, এবং 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 সব কিছু মিলিয়ে আপনি হচ্ছে যে আমরা মৌসুমি সিনেমা হল কিছু, আমরা আমাদের যে ফেস্টিভ্যালগুলো আছে, ঈদ পার্বণ এগুলোতে যে ফেস্টিভ্যালগুলো, তখন কিছু মৌসুমি হল খুলে সেগুলো মিলে 150-150 কাছাকাছি হয়। তো সেইটাই হচ্ছে যে সিনেমা লগ্নি আমরা যারা করি, আসলে আমরা সেই হচ্ছে যে এখন যে অবস্থায় আমাদের এসে দাঁড়িয়েছে, তো সেই অবস্থা থেকে আসলেই হচ্ছে যে এইটা তো একেবারেই একটা হচ্ছে যে আমরা আমাদের একটা যারা ব্যবসায়িক উদ্দেশ্যে করি, আমাদের একটা আসলে লস প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে। বললেন যে সিনেপ্লেক্সে যে টাকার রেশিও, সেই রেশিওতে আসলে সমস্যা কোথায়? অবশ্যই কারণ হচ্ছে যে যেটা সেলিম ভাই বললেন, এটা তো একদমই সত্যি কথা। এটা নিয়ে আমরা বহুবার আমরা বলেছি, আমরা বসেছি। এখানে দুটা কথা উনি বলেছেন, সেটা হচ্ছে যে একটা বলেছেন যে সিনেমার হচ্ছে যে রিলিজের রেশিও, চালানোর রেশিও, সেটা হচ্ছে যে এইখানে নীতিমালার কথা বলেছেন সেলিম ভাই। নীতিমালা তো অবশ্যই আছে, নীতিমালা আছে। এখানে শুধু অনলি 15% বিদেশি মুভি চালাতে পারবে, সেটা হোক সিনেপ্লেক্স, সেটা হোক সিঙ্গেল স্ক্রিন, 15% এটা চালাতে পারবে। নীতিমালা একদম একদম এটা মানে এটার বাইরে কিছু নেই, কিন্তু সেই নীতিমালা কেউ মানছে না। সেই নীতিমালা বিশেষ করে সিনেপ্লেক্স মানছে না। সেখানে দেখা যাচ্ছে যে সেখানে যেখানে 85% আমাদের দেশীয় মুভি, লোকাল মুভি চালানোর কথা, সেইখানে 15% হচ্ছে সিনেপ্লেক্সগুলোতে আমি বলবো যে 15% আমাদের দেশীয় মুভি বা লোকাল মুভি চলছে, বাকি 85% তারা হচ্ছে বিদেশি ছবি চালাচ্ছে। সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছেন তারা কেন সেই জায়গাতে আমরা যে বসে আছি তাও ঠিক না, আবার যে বড় কিছু করতে পারছি তাদের বিরুদ্ধে সেটাও না। কারণ হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের মাদার অর্গানাইজেশন চলচ্চিত্রে, সেটা হচ্ছে যে প্রযোজক সমিতি। এই সমিতিটা বিগত অনেক দিন ধরেই ইনঅ্যাক্টিভ। এটা হচ্ছে যে মামলা হয়ে এটা নির্বাচন বন্ধ আছে। একজন প্রশাসকের হাতেই হচ্ছে যে সমিতিটা এখন, একজন প্রশাসক, তিনি সরকারি আমলা, তিনি হচ্ছেন তার অফিসের অনেক কাজ শেষ করে হয়তো বা সপ্তাহে একদিন এসে উনি হচ্ছে যে এই সমিতির দেখভাল করে। ইভেন দ্যাট যেখানে কোনো মিটিং টিটিং থাকে, দেখা যায় উনি একজন ডিএস, ডেপুটি সেক্রেটারি, বাট হচ্ছে মিটিং আসছে হচ্ছে সচিবের সাথে। সেখানে আমরা প্রযোজকরা বা প্রযোজকের প্রতিনিধিরা যে ভাষায় যে টোনে কথা বলবো, ওনারা এসে সেই কথাগুলো বলতে পারে না। সেখানে একটা মানে তাদের একটা ডেকোরামও আছে যে একটা সচিবের সাথে একটা উপসচিব কীভাবে মানে দাবি দেওয়া নিয়ে একেবারেই আমরা যেভাবে আদায় করার জন্য একদম ধরে বসে থাকি, তো তারা পারে না। আর হচ্ছে যে
যেটা হচ্ছে যে আমরা এগুলো বলেছি, যেহেতু সমিতি নেই এই জন্যই অ্যাক্টিভলি বলা যায়নি, আর আমরা চিঠিপত্র আমরা সব জায়গাতেই দেওয়া আছে, কিন্তু সরকারেরও সেইভাবে এই যে সরকারের নীতিমালা, সরকার যদি শুধু, আমরা বারবার বলেছি যে শুধু আপনারা নীতিমালাটা আপনারা দেখভাল করেন, যে আপনাদের নীতিমালা কি এবং এরা করছে কি, এইটুক দেখভাল করেন। আপনাদের সংস্থা আছে, আপনাদের তথ্য মন্ত্রণালয় আছে, আপনাদের ইন্সপেক্টর আছে, এগুলো দেখার জন্য। তো এগুলো সেখান থেকেও আসলে সেইভাবে হচ্ছে যে কার্যকরী কোনো পদক্ষেপ নেয়নি। এইখান থেকে যদি বলি যে চলচ্চিত্র সংশ্লিষ্ট যে সংগঠনগুলো আছে এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট যে মানুষগুলো আছে, তাদের ঘরোয়া রাজনীতি যেটা, সেটা আসলে প্রভাবিত করে কিনা এই যে আমরা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জবাব আমি জানি না, কারণ আমি সংগঠন হয়তো করি, আমার পরিচালক সমিতির মেম্বার আমি, কিন্তু খুব যে প্রত্যক্ষভাবে ওইটাখানে ভোট দিতে যাই ওইটুক ঠিক আছে, উৎসবের মতো করে। হ্যাঁ, আমি বলতে পারবো না। কথা হচ্ছে নিজেরা নিজেদেরটা বুঝে না নিলে অন্যরা বুঝে দেয় না, সেরকম একটা ব্যাপার আছে কিনা, আমাদের নিজেদেরও উদাসীনতার জায়গা আছে কিনা? না, তা তো আছেই, তা তো আছে। উদাসীনতা থেকেও আসলে চলচ্চিত্র এমন একটা মিডিয়াম যে এখানে এটা একা কারো কাজ না, বহু ধরনের লোক মিলে একটা সিনেমা তৈরি হয়। তো নানা ধরনের সংগঠন থাকে, আর্টিস্টদের একটা সংগঠন, ডাইরেক্টরদের সংগঠন, প্রযোজকদের সংগঠন, ইভেন দো যারা প্রোডাকশন রানার ওদেরও সংগঠন আছে, সবারই সংগঠন আছে, সবাই তার নিজের জায়গা থেকে দাবি দেওয়া আদায়ের চেষ্টা করছে। তো যে জায়গা থেকে দাবিটা আদায় করবে, ওই ভান্ডারটা খুবই মানে বলবো যে ক্ষয়িষ্ণু আর কি। ওর নানা ফুটা, এদিকে ফুটা, ওদিক দিয়ে একটু ভাঙা, এদিক ছেঁড়া। মানে একটা দেশের, আমাদের দেশে প্রায় 20 কোটি লোকের দেশে 64টা জেলায় 64টা হল নাই, মানে বললো সিঙ্গেল স্ক্রিনই নাই। তো এখানে আমরা সিনেমা দিয়ে এত বড় বড় কথা টথা বলে কি করব, এটাই বুঝতেছি না। তাহলে কি মানে অনেকের ফেসবুক স্ট্যাটাসে আমি দেখেছি যে মানে সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হোক, এরকম কথা অনেকে বলছে নির্মাতাদের মধ্যে থেকে। আপনারা কি সেরকমই চান? না না না, সিনেমা তো এটা দেখেন, সিনেমা সাচে গুরুত্বপূর্ণ মিডিয়াম, আর্টের বলবো আমি, বা বাণিজ্যেরও, সংস্কৃতির কে তুলে ধরতে হলো তো সিনেমা, মানে সিনেমার তো স্ক্রিনের মধ্যে আমাকে প্রায় 7 গুণ 8 গুণ বড় দেখা যায়। যে কোনো একটা ক্লোজ আপ, ওটার যে ইম্প্যাক্ট, যে সারা একটা দেশের ফ্যাশন ডিপেন্ড করে সিনেমার উপরে, গৃহসজ্জা ডিপেন্ড করে, ও রুচি তৈরি, কেমন রুচি, এগুলো সব সিনেমার ইম্প্যাক্ট অনেক বড়। অন্যান্য মিডিয়ামরা আছে, মানে টেলিভিশনের আছে কি ওটিটির আছে, সিনেমারটা সবচেয়ে বড়, সবচেয়ে বড় আর কি। তো এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত যে আসলে আমাদের সিনেমা হয়তো গত 3-4 বছর ধরে যে অবস্থায় ছিল তার থেকে বেটার অবস্থার দিকে যাচ্ছে, এবং সামনে আরও ভালো হবে। আমরা মাত্র ঘুরে দাঁড়িয়েছি ইন্ডাস্ট্রি, সময় তো লাগেই। তো আমাদের প্রতিযোগিতা যাদের সাথে তারা 200 কোটি টাকা সিনেমা বানায়, 300 কোটি টাকা সিনেমা বানায়, আর আমাদেরকে হাত পা বেঁধে, সেন্সার আছে, সেলফ সেন্সার আছে, মানে বিভিন্ন সব মিলায় হাত পা বেঁধে অল্প কিছু টাকা পয়সা দিয়ে এবার তোরা যুদ্ধ কর, পাহাড়টা ঠেল। এবার আপনি যেটা বলছেন, রুচি তৈরি করা সিনেমার একটা বড় দায়িত্ব, এবং রাজনৈতিক নেতৃত্বের এখানে বড় ভূমিকা আছে। মঈন আব্দুল্লাহ, এই প্রসঙ্গে আপনি কিভাবে বলবেন এই রুচিটা আসলে কিভাবে এখানে সাংবাদিকদেরও দায়ী আছে? আমি রুচি দুর্ভিক্ষের কথা যাচ্ছি না, আমি রুচি তৈরির ক্ষেত্রে কথা বলতে চাই, বিশেষ করে রাজনৈতিক নেতৃত্বের রুচি তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের কি ধরনের ভূমিকা আছে সেটাকে আমরা পালন করছি। রাজনীতিতে কি রুচি আছে? আপনার কি মনে হয় নেই? অনেকটাই নাই। কেন? এটা ধরেন আমি বলি, যেমন আমরা অনেক ফোরামে আলোচনা করি, মেধাবীরা কি রাজনীতিতে যাচ্ছে কিনা? আমরা যারা একসাথে লেখাপড়া করেছি, ধরেন আমাদের বেসটাই ধরেন, আমাদের বেসে যারা মেধাবী ছিল, ধরেন হয়তো শুধু রুল 1-2 আমি মেধাবী বলবো না, হয়তো বিচক্ষণ বা একটা অন্যরকম তার মেধা ছিল, তারা কিন্তু রাজনীতিতে একটা ছেলেও যায় না। সবচেয়ে, আমার একটা ফ্রেন্ড আছে, সবচেয়ে যে বাজে ছিল, যার লেখা স্যাররা বুঝতোই না, হ্যাঁ, এখন সে একটা সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভালো নেতৃত্বে আছে, আমি নাম বলবো না। এরকম ধরেন আমার বেস থেকে এরকম একজন উঠছে, হয়তো অন্য বেস থেকে আরো একজন উঠছে। আপনি যখন দেখবেন দেশের রাজনীতি যখন রুচিহীন হয়ে যাবে,
তখন কিন্তু আমাদের জীবন ব্যবস্থাটাই রুচিহীন হয়ে যায়। True. এবং রাজনীতির রুচিটা খুবই গুরুত্বপূর্ণ, সেলিম ভাই যেটা বললো, এবং ওই রুচিতে যখন আপনি ব্যাঘাত ঘটবে সব কিছুতেই তার প্রভাব পড়বে। এবং এই প্রভাবটাই কিন্তু চলচ্চিত্র বলেন, নাটক বলেন, ওই যে ইউটিউব বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, হ্যাঁ, সব কিছুতে কিন্তু চলে যাচ্ছে। আপনি যদি আজকে সোশ্যাল মিডিয়াটাই দেখেন, আমি সিনেমাতেই থাকতে চাই না সিনেমায়, আমি আপনার সোশ্যাল মিডিয়াও কিন্তু একটা সিনেমা, অবশ্যই সিনেমা, কিন্তু আমি এইখানে আসতে চাই সেখানেও যে কিন্তু আপনার রাজনীতির একটা মানে চলচ্চিত্রে এই সিনেমার প্রভাব পড়ছে। হ্যাঁ অবশ্যই রাজনীতি সিনেমাকে প্রভাবিত করছে, সমাজ সিনেমাকে প্রভাবিত করছে। কেমন করছে? যেমন করছে আমি বলি, যেমন ধরেন সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডে কি আপনার রাজনীতি নাই? খসরু ভাই সদস্য ছিল, বরাবর 4 বারের সদস্য। সেন্সর বোর্ডে এমন ছবি যায়, আমি দীর্ঘদিন সিনে সাংবাদিকতা করেছি, খসরু ভাই জানে, সেলিম ভাই জানে, আমি কিন্তু সেই তারেক মাসুদের সঙ্গে থেকে এই সেন্সর বোর্ডের বিরুদ্ধে লড়াই করা সাংবাদিক। কতটুকু পেয়েছেন লড়াই করে? লড়াই করে পেয়েছি। কতটুকু সফলতা আসে একদম টু বি স্পেসিফিকলি বলে, কতটুকু পেয়েছেন বলে আপনি ফিল ছবি করেন? যখন মুক্তি সংগ্রাম আনলো, আমেরিকা থেকে শুট করে আসলো, এই ছবিটা কিন্তু আটকাই দেওয়া হয়েছে। মুক্তির কথা, হ্যাঁ, আটকে দেওয়া হয়েছিল। এটা কিন্তু আমরা তখন তো একটা সাংবাদিকতা রমরম অবস্থা। তখনকার আটকানোটা কোন গ্রাউন্ডের উপরে ছিল? কোনো গ্রাউন্ড নাই। একটা মুক্তিযুদ্ধের ডকুমেন্টারি, একটা মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র, যেটা পরে সেন্সর বোর্ড যখন ছাড়লো, এটা যখন গ্রামে গঞ্জে দেখানো হয়েছে, মানে মানুষের যে সারা, সেলিম ভাই তো জানেন যে কি সারা, এবং আমি নিজে অনেক জায়গায় গিয়েছি তারেক ভাইয়ের সাথে। আমি এমনি ছোট্ট একটা মাঝে যোগ করি যে মানে আমি বিং এ ফিল্ম মেকার খুবই সিনেমা দেখে কান্দার লোক না, আর আমি জানি যে এটা ফলস, এটা সিনেমা, কিন্তু মুক্তির গান ওইটা আমাকে কাঁদিয়েছে। কিন্তু এই যে ধরেন তারপরের অনেক দূরের পরে যে আরেকটা বাধা আমি বলি, যেটা আমরা সফল হতে পারিনি, এটা হলো এনামুল করিম নির্ঝরের নমুনা। ছবিটা তৈরি হয়েছিল, সেন্সরেও গিয়েছিল, হ্যাঁ, সেন্সরে কাটিংও দিয়েছিল, কাটিং করে জমাও দেওয়া হয়েছিল, কিন্তু এটা আলোর মুখ দেখে নেই। আমরা এই ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি। এরকম একটা বিষয় সম্প্রতি ঘটেছে যে রায়হান রাফির অসমাপ্ত নিয়ে যে ঘটনা নির্ভর, খসরু ভাই আছেন, বলতে পারবেন। আমরা একটা বিরতি নিয়ে এসে এই প্রসঙ্গে একটু আপনাদের মতামত চাইব। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজন। আমরা বিরতিতে যাবার আগে খসরু ভাই আপনার কাছে আসি, যে প্রসঙ্গে ছিলাম, যে রায়হান রাফির অমীমাংসিত সিনেমাটি নিয়ে এর মধ্যে সেন্সর বোর্ড বেশ কয়েকটা পয়েন্ট, 4টে পয়েন্ট বলেছে যে কিছু সত্যি ঘটনার সাথে মিলে যাওয়া, এটা দেখে সহিংসতা বাড়তে পারে, এবং এরকম 4টে বিষয় আপনারা সেন্সর বোর্ড থেকে দিয়েছেন যে কারণে এটা হলে প্রদর্শনযোগ্য নয় এখন পর্যন্ত। এরকম বিষয়গুলোকে আসলে এই 2024 সালে এসে আমাদেরকে একটু স্তম্ভিত করে কিনা? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আসলে সরকারের, আমাদের সেন্সর বোর্ডের তো একটা আসলে সরকারের একটা নীতিমালা আছে। হ্যাঁ, সেই নীতিমালার উপরে বেস করেই আমাদের আসলে কাজ করতে হয়। আমাদের ইচ্ছা থাকলেও সেগুলোর বাইরে যাওয়া যায় না। বিশেষ করে হচ্ছে যে কিছু কিছু সহিংসতা আছে, এটা সত্যি কথা যে আমরা দেখেছি সেগুলাতে হচ্ছে যে যেই সমস্ত সহিংসতাগুলো আসছে সেগুলার ঘটনাগুলো, এই যে এখন দেখেন সেই মানে একটা সবার দিক থেকে একটা ভয় আছে যে এখন কিশোর গ্যাং যেভাবে এই যে সহিংসতায় মেতেছে, এইগুলাকে আবার উস্কিয়ে দেয় কিনা, সেই বিষয়গুলো আছে। তারপরে হচ্ছে একটা সাবজুডিস একটা বিষয় আছে, এটার একটা, এই বিষয়টা নিয়ে এখন একটা মানে বিচারাধীন একটা বিষয় আছে। তারপরে হচ্ছে যে 4টা ঘটনাকে এখানে এনেছে। এখন প্রকৃতই হচ্ছে যে কোন ঘটনা, সেইটাও একটা ভুল মেসেজ হচ্ছে যাচ্ছে কিনা, এটা সবই তো কল্পনা প্রসূত বিষয়গুলো যেগুলো দেখানো হয়েছে, যে 4টা
4 রকমের ঘটনার থেকে এই ঘটনাটা হতে পারে। সেই ঘটনার সাথে কি বলা হচ্ছে যে আমাদের সমাজে ঘটে যাওয়া ঘটনা? হ্যাঁ, সেগুলো ঘটে যাওয়া ঘটনা অবশ্যই সেগুলা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এরকম ঘটছে, কিন্তু 4টা এই ঘটনাটাকে স্পেসিফিক এই ঘটনাটাকে 4টা ঘটনার মধ্যে এনে একটা হচ্ছে যে বলা হচ্ছে যে এই 4টা ঘটনার 4 রকমের 4 জন যে মতামত দিচ্ছে সেখান থেকে যে কোনো একটা হতে পারে, তারপরে ফাইনালি সেটা। তো এই জায়গাটাতেও হচ্ছে যে যারা হচ্ছে যে আমার বোর্ড মেম্বার ছিলেন তাদের বক্তব্য এরকমই ছিল যে এইটা হচ্ছে যে কোন ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছে সেটা তো যারা এখন এইটা নিয়ে কাজ করছে, যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বা মামলা আছে, সেইখানে সেই জায়গাটাতে কোন ঘটনাটা আসবে, কোনটা আবিষ্কার হবে, কোনটা মানে সেই হচ্ছে প্রভাবশালীদের ওই ঘটনায় কিনা, সেই সব কিছু মিলিয়েই কিন্তু আসলে এই বিষয়টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কি আমাদের সেন্সর নীতিমালায় কি এরকম বিষয় রয়েছে যে সত্য ঘটনা অবলম্বনে আসলে সিনেমা বানানোই যাবে না? এটা অবশ্যই না, অবশ্যই না। ঘটনার সাথে মিললে সমস্যা কোথায়? সত্য ঘটনার দিয়ে অবশ্যই হচ্ছে যে ছবি বানানো যাবে, এবং সেটা তো আরও হচ্ছে যে সেইটাকে আমরা সাপোর্টও করি, কিন্তু হচ্ছে যে এই জায়গাটায় বললাম যে প্রথম হচ্ছে যে বিষয়টা আসছে সেইটার একটা হচ্ছে যে একটা বিচারাধীন বিষয়টা সবাই বলেছে, এবং সেখানে শুধু যে আমরাই থাকি, আমরা বাইরের যারা বোর্ড মেম্বার তা না, সরকারেরও কিছু হচ্ছে যে সদস্য থাকেন, ওনাদের হচ্ছে যে ওনারা কিন্তু এই বিষয়গুলা, এই মামলা মোকদ্দমা, এই বিষয়গুলা, সাবজুডিস, এই বিষয়গুলো ওনারা মতামত দেন। তো সেই জায়গা থেকে আসলে হচ্ছে যে পরে সম্মিলিতভাবে একটা সিদ্ধান্ত হয় যে সেইটার মধ্যে মানে আটকে যায়, বোর্ড সিদ্ধান্ত নিতে হয়। সেইটাই ওইরকম আমরা 4 জন আছি, 3 জন যদি একদিকে মত দেন তাহলে আসলে কিছু করার নেই। সিদ্ধান্ত কিন্তু তখন আসবে যেটা, সেইটা হচ্ছে যে সবার সিদ্ধান্ত। তো সেই জন্যই আসলে হচ্ছে যে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্ত হয়, কিন্তু বিষয়টা বেরোয় আসে হচ্ছে যে সবার সিদ্ধান্তেই এটা হয়েছে। আমি নির্মাতা হিসেবে আপনার কাছে প্রশ্ন রাখতে চাইছিলাম ভাই, যে এই যে লাস্ট চারটি পয়েন্টের শেষ পয়েন্ট, যে চলচ্চিত্রটি কাহিনী, বিষয়বস্তু, বিচারাধীন মামলার সঙ্গে মিল থাকায় ভুল বার্তা দিতে পারে এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারে। আপনার কি মনে হয় যে সিনেমার কারণে তদন্ত বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে? আপনি নির্মাতা, মিডিয়া ট্রায়াল হলে তো অসুবিধা, সেটা অন্য হিসাব। আমি সেন্সর সম্পর্কে কথা বলতে চাই। আসলে এই সুনির্দিষ্ট পয়েন্ট নিয়ে আমার কথা বলবার কিছু নেই, যে এর আগে আমরা দেখেছি শনিবার বিকেল আমরা দেখতে পারিনি, ঠিক আছে। এরকম বিভিন্ন সিনেমা যারা গুরুত্বপূর্ণ ফিল্ম মেকাররা বানিয়েছে আমাদের দেশের, ঠিক আছে, ওটা আমরা দেখতে পাই নাই। তো সারা পৃথিবীতে সেন্সরের যে সিস্টেম, আমাদেরও ওই সিস্টেমে ফিরে আসা উচিত, যে আমরা আসলে ব্রিটিশ আমলের যে কালাকানুন সেন্সর পদ্ধতি থিয়েটারে ছিল, পরবর্তীতে যাত্রা পালাটালার দিকে একটু একটু করে গেছে, সিনেমায় আসছে, ওটা ব্রিটিশদের কালাকানুন, ওরা শাসন করতে চাইছে। এখন তো আমার স্বরাজ, শাসন এবং শোষণ দুটোই, শাসন শোষণ দুটোই করেছে। এখন তো আমার স্বরাজ, নিজের রাজ, আমার স্বাধীনতা, হ্যাঁ, নিজের রাজ আমার। তো এক্ষেত্রে সারা পৃথিবী যেভাবে যে ওরা একটা গ্রেডিং সিস্টেম করে, হ্যাঁ, আধুনিকভাবে, যে কোনো সিনেমা আসলে আমি আমার মতো করে বানাবো, ওরা একটা গ্রেড করে দেবে যে এটা এই বয়সী লোকেরা দেখতে পারবে, এটা সেই বয়সী লোকেরা দেখতে পারবে। কারণ সিনেমা তো আর সমাজের বাইরের কিছু দেখে না, অথবা কল্পনাপ্রসূত হলেও মানুষের কল্যাণের জন্যই করে থাকে। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই এই গ্রেডিং পদ্ধতিটা চালু করা খুব জরুরি, এবং আমরা এই সেন্সর প্রথাটা চাই না। লোকেরা বসে বসে, খুশুভাইরা বসে বসে ওখানে আমাদেরকে বিচার করবে, এটা দরকার নাই। গ্রেডিং করে দিক, জনগণ আমাদেরকে বিচার করবে। সেই গ্রেডিং এর মধ্যে তো আসলে বয়সের ব্যাপারটা আসবে, হ্যাঁ থাকবে, এজ গ্রুপের ব্যাপারটা আসবে, একদম, যে এটা 18 বছর দেখতে পারবে না, বা এটা ভায়োলেন্স, আমি সুইসাইড বলছি, ভায়োলেন্স হলে যে ওটা প্যারেন্টস গাইড হইতে পারে। রাজনৈতিক ঘটনার বিষয়গুলো কিভাবে আসবে? কারণ সমাজের, আমরা যদি বলে থাকি যে ঘটনা, একটা সত্য ঘটনা অবলম্বনে আপনি একটা সিনেমা তৈরি করতেই পারেন, সেই সিনেমার যদি আমি সেই গল্পটা যদি স্বাধীনভাবে একজন নির্মাতা বলতে না পারে, তাহলে মুক্তিযুদ্ধ তো আমার ঘটনা, সেই ঘটনা নিয়ে আমাদের দেশের নির্মাতারা সিনেমা বানাবে না? না, তা তো বানাবেই। আমি যেটা হচ্ছে যে এটা তো একটা দেশ শিল্প, সাহিত্য সবকিছু আসলে তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার, যে কেমনে চলবে না, যেটা রাজনীতি ডমিনেট করে, রাজনৈতিক সিদ্ধান্ত এটা। আমি বলবো যে কেমনে আসলে আমার দেশের সেন্সর বোর্ড চলবে, কেমন করে আমার দেশের সিনেমা কিরম করে করব। তো আমরা আমাদের যদি পাশের দেশের উদাহরণ দেই, ওদের সিনেমা কিন্তু অনেক বেশি ফ্রিডম ভোগ করে,
ওরা যে কোনো একজন রাজনৈতিক নেতা, মন্ত্রী কি পিএম আর সিএম সবাইকে ওরা ক্রিটিসাইজ করতে পারছে। সেক্ষেত্রে আমরা একটা পুলিশ নিয়ে কথা বললেই যে আচ্ছা পুলিশকে খারাপ দেওয়া তাহলে এটা বন্ধ কর, অথবা কোন নির্মাতাকে তো ধরেই নিয়ে গেল ইয়েতে যে গিয়ে সল জব করে তারপরে ছাড়লো নাটকের জন্য, সিনেমার জন্য, অনন্য নাটক হোক হোয়াটএভার ইট ইজ, যে কোনো কিছু বললাম যে মানে একই অডিও ভিজুয়াল মিডিয়ামের জন্য। তো দেন আমাদের আসলে হাত পা বেঁধে লড়াই করতে দেওয়ার দরকার নেই, আমাদেরকে একটু ছেড়ে ছেড়ে দিক। হ্যাঁ, এবং সুন্দর সারা পৃথিবী যেভাবে চলে সেন্সর প্রথা মানে গ্রেডিং পদ্ধতি, আমাদের এখানে আসলে আমাদের তরুণরা আমরা হয়তো ফেল করে গেছি বা যেটুক চেষ্টা করেছি, আমাদের পরবর্তী যে প্রজন্ম এখন খুব ভালো ভালো ফিল্ম মেকার আছে, ওরা অনেক দূর নিয়ে যাবে আমাদের বাংলা সিনেমাকে। সেটাও কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তেরই প্রকাশ। মইনুদ্দৌলা, আপনার কাছে এইখানে আসতে চাই যে আপনি সেন্সর নিয়ে কাজ করেছেন বললেন যে 2024-এ এসে এখন মানে সেন্সরের আমূল পরিবর্তন দরকার কিনা, এবং সেটা আসলে কোন কোন জায়গায় পরিবর্তন দরকার বলে মনে হয় আপনার? এটা 24 না, এটা আরো 20 বছর আগে পরিবর্তন হওয়া উচিত ছিল। মানে 20 বছর 30 বছর পরে পিছিয়ে আছে বলতে গেলে। আমরা এখন যে চর্চাগুলো করছি, এই চর্চাগুলো 24-এ এসে আসলে মানে কোনোভাবেই মানা যায় না। এটা আপনি একটা সিনেমা বানাবেন আর সিনেমাটা আপনি দেখাবেন, একটা সিনেমা দেশটাকে উলটপালট করে দিবে, আপনি বললেই হইলো আর আমরা বিশ্বাস করে নেব? এইসব উদ্ভট যুক্তি এবং উদ্ভট কথাবার্তা বলে আপনি ছবি আটকানোর কোনো মানেই নেই। ছবি তো ছবি, দিস ইজ চলচ্চিত্র। চলচ্চিত্রকে আপনি আপনার মতো ছেড়ে দেন, শিল্পটাকে আপনার মতো ছেড়ে দেন। তার নিজস্ব রাস্তা আছে, তার নিজস্ব রুচি আছে, তার নিজস্ব উৎকর্ষতার জায়গা আছে। যারা শিল্প চর্চা করে আসলে তো সবকিছু বাদ দিয়ে তারা কিন্তু এটা একটা প্রেম। আপনি যখন প্রেমে পড়বেন তখন তো আপনি অন্ধ। সুতরাং আপনি আবার যখন প্রেমে পড়ে যখন অন্ধ না হবেন তখন কিন্তু ভালো সিনেমা, নির্মাণের নেশা, হ্যাঁ নেশা যদি না হয় তাহলে কোনো কাজই ভালো হবে না। আজকে যে আমরা জার্নালিজম যেটা করি, সাংবাদিকতা করি, সাংবাদিকতাও কিন্তু একটু অন্যদিকে চলে যাচ্ছে। কেন? প্রেম নেই, সবাই আসছে টাকার জন্য। হ্যাঁ, আপনি প্রেম আসতে হবে। যে সিনেমা যেটা বললো, চলচ্চিত্র বললো, সেলিম ভাইকে অন্য কিছু করতে পারতাম। সেলিম ভাইয়ের কেন সিনেমা বানাইতে? হ্যাঁ, আমার কেন সাংবাদিকতা করতে হবে? আমি কি বিসিএস কালার হইতে পারতাম না? হ্যাঁ, খসরু ভাই তো অনেক ব্যবসা করে, খসরু ভাইয়ের কেন প্রযোজক হইতে হবে? তাই আপনি এখানে তো প্রেম নিয়ে আসছেন, ভালোবাসা নিয়ে আসছেন। একটা উদার আকাশ আছে, হ্যাঁ, উদার আকাশে আপনি মেঘের ছিটা দিয়েন না, বুঝছেন? আর ওই মেঘের ছিটা সেন্সর বোর্ড, আর ওই সেন্সর বোর্ডটাকে যুগোপযোগী করেন, রাখেন, কিন্তু আধুনিক করেন, সময়ের সঙ্গে যান। খসরু ভাই মানে আগের প্রশ্নের উত্তরে বলেছেন একদম সেন্সর বোর্ড মেম্বার হিসেবে, বিরতির পরে এসে আপনার কাছে একদম ব্যক্তিগত অভিমত জানতে চাইবো যে সেন্সর বোর্ডের মেম্বার না, একজন ব্যক্তিগত জায়গা থেকে যে প্রযোজক হিসেবে, চলচ্চিত্র প্রেমী হিসেবে আপনি কিভাবে আসলে সেন্সর বোর্ডটাকে দেখতে চান। একটা বিরতি নিয়ে ফিরে আসছে। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের 7 দিনের সাথে। আমরা বিরতিতে যাবার আগে আপনাকে প্রশ্ন রেখেছিলাম যে সেন্সর বোর্ডের সদস্য আপনি ভুলে যান, আপনি যদি একজন চলচ্চিত্র প্রেমী, একজন প্রযোজক, সেই হিসেবে আপনি আসলে এই সময় সে কোন ধরনের সেন্সর বোর্ড দেখতে চান এবং সেই সেন্সর বোর্ডের থেকে প্রত্যাশা কী করেন? অ্যাকচুয়ালি সেই জায়গাটাতেই আসতেছে আমরা যেটা প্রত্যাশা করি। আমরা তো হচ্ছে যে আমি সেন্সর বোর্ডের মেম্বার হই হচ্ছে সবসময় প্রযোজকদের হচ্ছে ইয়ে থেকেই, যে প্রযোজকদের কমিউনিটি থেকে আমাকে করা হয়। তো আমরা সবসময় প্রযোজকের স্বার্থই দেখি বা দেখার চেষ্টা করি। তো সেখানে হচ্ছে যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ যে ভারত আছে, সেইখানেও কিন্তু এই সেন্সর বোর্ড নামে, এই যে আমাদের কেচি দিয়ে কাটা, হ্যাঁ, একজন হচ্ছে নির্মাতা, সে তার নির্মাণকে আমরা নির্দয়ভাবে কেটে দিচ্ছি। আসলে এইটা আমরাও চাই না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানে
হচ্ছে যে নীতিমালাটা আছে সেন্সর বোর্ডে, সেখানে তো সেন্সর বোর্ড নেই, সেখানে সার্টিফিকেশন বোর্ড। সেখানে সার্টিফিকেশন বোর্ড, সেই সার্টিফিকেশন বোর্ড অলরেডি আমাদের কিন্তু এখানে এটার হচ্ছে যে প্রশাসনিক অনুমোদন হয়েছে, সেটা সংসদে উঠেছে, পাশ হয়েছে, এখন শুধু ইমপ্লিমেন্ট হবে। তো ইমপ্লিমেন্ট হলে সেখানে আমার মনে হয় যে এই সেন্সর বোর্ড নিয়ে যে সেখানে তো বেশ কিছু নীতিমালা আছে, সেটা কতটা বান্ধব হবে সেই বিষয়গুলো, সেইটা আমরা এখনো সেই নীতিমালাগুলো আমরা এখনো দেখিনি, আমরা সেগুলা এখনো পাইনি, পেলে হয়তো বলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটা যে সার্টিফিকেশন বোর্ড করা হয়েছে, অন্তত একটা জিনিস তো আসছে যে এই যে আমাদের কাঁচি মারা, কেচি দিয়ে কেটে দেওয়া, এইটা তো অন্তত বন্ধ হবে। ব্যাড মুভি, গুড মুভি, যার হচ্ছে যে যে রকম হচ্ছে মুভি হবে সেইভাবেই সার্টিফিকেট পাবে। আমি যদি কাঁচিমারা থেকে আসি, কাঁচিমারা সেইটা অন্তত আপনি দেখতে চান একটা মুক্ত চিন্তার সেন্সর বোর্ড আসুক, এবং সেইটাই আমরা দেখতে চাই অবশ্যই, এবং সেইটাই আমার এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে ওইরকমই একটা কিছু হবে। জানি না পরবর্তীতে সেটা যে আমরা যখন দেখব নীতিমালাগুলো তখন হয়তো মানে সঠিকভাবে বলতে পারবো। তবে আমার হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত হচ্ছে যে আমরা ওইরকমই একটা চাই, যে মুক্তভাবে, স্বাধীনভাবে আমার গল্প, আমার ক্রিয়েশন, আমার নির্মাণ আমার মতোই থাকবে। এখন আপনারা সবাই দেখে আমাকে বিবেচনা করবেন যে সেটা ভালো হয়েছে কি না, বা সেইটা কোন পর্যায়ে আছে, সেইটার সার্টিফিকেশন দিবেন, আপনি সেটার সার্টিফিকেট দিবেন। সো আমার এই কর্মের উপরে আপনারা কোনো রকমই হচ্ছে যে এইটা কাঁচি মেরবেন। এই যে কাঁচি মারা শিল্প এবং শিল্পীর স্বাধীনতায় কতটা খর্ব করে বলে মনে করেন? মানে সেন্সর তো অদরকারি একটা জিনিস, কিন্তু তারপরেও মানে একটা নিয়মের কাঠামোর মধ্যে তো থাকতে হয়, সেই কাঠামোটায় কখনো কখনো চেপে বসে কিনা। এমনি আমি যদি একটা উদাহরণ দিই আর কি, আমি জানি না এটা কতটুকু ঠিকঠাক হবে, যে কোরিয়ান সিনেমা যখন বানাতে শুরু করলো, মানে ওদের যে উত্থান, এই উত্থানের শুরুতে ওদের ইয়াং ফিল্মাররা সবাইকে আসলে যা খুশি পর্নোগ্রাফি বানাইলো ওরা। হ্যাঁ, ধীরে ধীরে কোনো সেন্সার ফেন্সার নাই। এখন কোরিয়ান সিনেমা কোথায় সারা পৃথিবীতে? তারপরে স্বাধীনতা একটা মানে কথার কথা বললাম তো, আমাদেরও তো আমাদের কৃষ্টি কালচার যেরকম, আমরা তো আর ওইভাবে করবো না, কোরিয়ানদের মতো করবো না, আমরা আমাদের মতো করব। তো এখানকার যে বর্তমান সময়ের তরুণ যে নির্মাতারা আছে তারা খুবই মেধাবী, ওদের উপর আসলে আস্থা রাখতে হবে যে ওরা ঠিক জিনিসটা করবে। খুব বেশি যে এটা দেশদ্রোহী ধরনের কিছু, বা খুব ভায়োলেন্স, অনেক যেটা অনেক বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে, অথবা খুবই সেক্সুয়ালি খুব ইরোটিক ধরনের, এগুলোর এক ধরনের নিয়ম নীতি থাকবেই। আমি এখানেই আসতে চাই, একটু আত্মসমালোচনার জায়গায় আসতে চাই নির্মাতা হিসেবে। আপনি তরুণদের কথা বারবারই বলছেন। সম্প্রতি সারা বিশ্বে ওটিটি প্ল্যাটফর্ম একটা জনপ্রিয় জায়গা, যে অরিজিনাল সিনেমা, ওটিটি অরিজিনাল, সেখানে অনেকেই দর্শকরা, নির্মাতারাও কিন্তু অনেকে অভিযোগ করছেন যে আমাদের গল্পগুলো অনেক বেশি ভায়োলেন্সের হয়ে যাচ্ছে কিনা, অনেক বেশি সেক্সুয়াল হয়ে যাচ্ছে কিনা, বা আমরা এই জীবনটাই সমাজের দর্পণ যদি হয়, মানে নাটক সিনেমা যাই বলি না কেন, যদি জীবনের দর্পণ হয়, সমাজের দর্পণ হয়, আমাদের সমাজটা আদৌ এরকম কিনা, এই সমালোচনায় এটা খুব সিম্পল, যে একটা ইটস এ ভেরি ওটিটি 2 বছর বয়স হয় নাই বাংলাদেশে ওটিটির, যে মানে আফটার প্যান্ডামিক। আর এইটার বেসিক প্রভাব হচ্ছে যে নেটফ্লিক্সের প্রভাব। মানে প্রথম আমরা বড় ওটিটি, ঠিকঠাক ওটিটি কোনটা দেখলাম? নেটফ্লিক্স ইন্ডিয়া এসে একটা ইয়ে করলো, প্রোডাকশন করলো সেক্রেট গেম নামে। ওইটার যে প্রভাব, ঠিক আছে, ওই প্রভাব আমাদের দেশে ঘুরে বেড়াচ্ছে এখন। ঠিক আছে, এত মানে থ্রিলার এই দেশে ঘটে না। ঠিক আছে, এত ক্রাইম ঘটে, কিন্তু এই চেহারার ক্রাইম না। তো এটা একটু বানিয়ে তোলা, যে একটা প্ল্যাটফর্ম যখন প্রথম যাত্রা করে তখন প্রচুর অনুসরণ করতে করতে আসে, তারপর নিজের মতো করে শিখে নেয় কী করতে হবে। তার জন্য আমার ধারণা যে 4-5 বছর সময় লাগবে আমাদের নিজস্ব ওটিটির প্রোডাকশন রীতি বা কন্টেন্ট কেমন হবে। আজকের শিশু যদি আগামী দিনের ভবিষ্যৎ হয়, এই সিনেমা নির্মাতারাও তো আসলে সিনেমা স্ক্রিনের জন্য সিনেমা বানাবে। আপনার কাছে আসতে চাই যে সোসাইটি, রাজনীতি কিভাবে আসলে ডমিনেট করে নির্মাতাদের?
না, নির্মাতারা তো আসলে সোসাইটির বাইরেও না, আবার রাজনীতির বাইরেও না। এখন হয়তো অনেকে বলতে পারে যে আমি নিরপেক্ষ বা আমি কোনো রাজনীতি করি না, কিন্তু তার কিন্তু একটা মতাদর্শ আছে, ভিতরে থাকতেই হবে, এটা থাকেই যে কোনো মানুষ। তে আপনি যেটা বললেন, রাজনীতি এবং সোসাইটি দুইটা ডমিনেট যদি না করে, তাহলে ভালো সিনেমাও হবে না, ভালো নাটকও হবে না। তাহলে আমাদের যে আপনি তো সমাজের বাইরে যায় যদি নাটক বানান, ওটা কি দেখবে না কিন্তু। আপনি দেখেন যে জি বাংলার যে এত জনপ্রিয়তা, বাংলাদেশে কিন্তু এখন জনপ্রিয়তা কমছে না? জি বাংলার জনপ্রিয়তা কমছে না? আগে কিন্তু ঘরে ঘরে আমি দেখতাম এই জি বাংলা স্টার জলসা চলতেই থাকতো। এখন কিন্তু অনেকটাই কমছে। কেন কমছে বলেন? কারণ ওই সমাজের সঙ্গে আমাদের মিল নাই। আমাদের সমাজটা মিলছে না, জীবনের সাথে রিলেট করতে পারছি না, আমরা রিলেট করতে পারতেছে না দেখে কিন্তু মানে ঘরে ঘরে এটা কমে গেছে। কিছু ইনস্টিংক্ট হয়তো মিলছে, হিংসা, বিদ্বেষ, ওগুলো কয়দিন দেখা যায়, কত হিংসাত্ম হয়ে ওঠে। আপনার সমাজ আর রাজনীতি, আমি বলবো যে আমি আশা করি, আমি নিজেও প্রত্যাশা করি যে নির্মাতা যারা, এই যে তরুণ, যেটা বললো সেলিম ভাইরা, যে তরুণ যারা নির্মাণ করতেছে, এদেরকে আসলে রাস্তাটা ছেড়ে দেওয়া উচিত। মানে দেখি না আমরা মুক্ত চর্চার সুযোগ, তো সুযোগ আছে আমাদের। এরা তো দেশের মানুষই, ওরা নতুন গল্প বলবে, এরা তো দেশের মানুষই, এরা তো বানায় উইরা যাইতে পারবে না। হ্যাঁ, বানাক না, দেখি না কি করে। সেখানেও কপি প্রবণতা আছে কিনা সেই প্রসঙ্গে আলাপ করতে চাই। আমার প্রযোজকের নির্দেশ বিরতি নিতেই হচ্ছে, বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আমরা যেখানে ছিলাম, যে নকল নিয়ে কথা বলতে চাই, যে একটা কথা আছে যে সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে আসলে সমাজের অবস্থাটা বোঝা যায়, এবং সমাজ যদি সংস্কৃতি বান না হয়, তাহলে নকল প্রবণতা বাড়ে। আমরা কি সেখানেও সেই অবস্থাটাও দেখতে পাই কিনা, বিশেষ করে আমাদের নান্দনিক কাজ, আজকে সিনেমা নিয়ে আলাপ হচ্ছে। গিয়াসউদ্দিন সালাম। না, সারা পৃথিবীতে কিরকম যে হলিউডকে বলিউড ফলো করে, বলিউডকে টালিউড কি ডালিউড, যা যা আছে ইন্ডাস্ট্রি সিনেমার ক্ষেত্রে এরকম একটা ফলো গেম চলতে থাকে। ঠিক আছে, কারণ ইন্ডাস্ট্রি সিনেমায় আর্ট যতটুক না, তার থেকে বাণিজ্যটা অনেক প্রধান, যে কোনটায় বাণিজ্য হচ্ছে। ঠিক আছে, তো কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আমি যদি এখন বলিউড, তামিল অথবা তেলেগু সিনেমাকে কপি করতে থাকি, তাহলে ওরা একটা সিনেমা করার জন্য 200 কোটি টাকা খরচা করে, আর আপনি 2 কোটি টাকা দিয়ে ওইটা কপি করবেন। তার বড় কথা যে এখন ইন্টারনেটের কারণে তো আমরা দেখে ফেলছি, যোগাযোগ ব্যবস্থার কারণে দেখে ফেলছি। আমরা 2 কোটি টাকা দিয়ে ওই 200 কোটি সিনেমার রেপ্লিকা বানাতে যদি যাই, তাহলে কি আপনার মনে হয় না যে সময় আসছে যে একদম মৌলিক গল্প নিয়ে কাজ করার? এবং মৌলিক গল্প নিয়ে অনেক সিনেমা ইন্ডাস্ট্রি দাঁড়িয়েছে এরই মধ্যে। এটা তো আমাদের সিনেমা দাঁড়িয়েছে, কিন্তু উর্দু, হিন্দি, ইংরেজি সিনেমার এগেনস্টে মৌলিক বাঙালি গল্প দিয়েই, আমাদের গান দিয়ে, আমাদের গল্প দিয়ে। ঠিক আছে, 60s কথা যখন সিনেমা শুরু হলো, আমরা তো জয়রান সাহেব তো উর্দু সিনেমা বানিয়েছিলেন, পরবর্তীতে উনি খুবই বাংলা সিনেমা বানিয়েছেন এবং খুবই সফল একজন নান্দনিক ডাইরেক্টর ছিলেন। তো ওনারা তো আমাদের আসলে অতীত, মানে আমাদের রুট ওনারা দেখিয়ে দিয়েছেন। তো আমাদেরকেও এখন এসে আসলে নকলবাজি বাদ দিয়ে নিজেদের সিনেমাটা যদি করতে পারি, আমাদের যেটুক দর্শক আছে, যেটুক টাকা আছে, যেটুক শিল্পী আছে, ওইটা দিয়েই আসলে নিজেদের সেরাটা যদি করতে পারি, তাহলে বোধহয় আমরা আমাদের দর্শককে হলে পাবো। মঈন আব্দুল্লাহ, আপনি কি একই মত পোষণ করেন কিনা? না, নকল তো আপনি ওই যে আমি যেটা বললাম যে ছেড়ে দেন, নকল করলে তো মানুষ দেখবে না। তাই আপনি কয়টা বানাবেন? আপনি কি টাকা কোটি কোটি টাকা লস দিবেন না তো? খসরু ভাই প্রযোজক, সে কি নকলের পিছনে লস দিবে না? তাহলে নকল তো এমনিতে চলে যাবে। আপনি যদিও 2-1টা বানায়, এটাকেও আপনার একবারে যে বন্ধ করে দেওয়া উচিত না, হচ্ছে না। আপনার কথা হচ্ছে যে চলতে থাক, দর্শকে আসলে বিচার করে দিবে যে আমি নকলটা দেখবো না আমি মৌলিকটা দেখবো। হ্যাঁ, এবং যুগে যুগে তো ধরেন যে জহিরায়নের কথা বললো, খানাতা, হ্যাঁ, আমরা যদি বলি আমজাদ হোসেন, হ্যাঁ, আমরা যদি বলি, তাহলে এরকম ডিরেক্টর আমরা 20 বছর পরে যাই বলতে হবে না? এরকম কিছু নাম তো আসবে।
কাজ দিয়ে আসলে নাম আসে। মানে যারা আসলে কাজ করবেন, নান্দনিক কাজ করবেন, মৌলিক কাজ করবেন, তারা আসলে টিকে থাকবেন। কিন্তু নকল প্রবণতা কতটা দেখতে পাই প্রযোজক হিসেবে? তো আপনার কাছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্মাণ গল্প এগুলো আসে, এই প্রবণতাগুলো কতটা দেখতে পান? এবং একই সাথে প্রশ্ন যে প্রযোজকদেরও আসলে সত্যিকার প্রযোজক হয়ে ওঠাটা কতটা জরুরি? ধন্যবাদ। আমরা হচ্ছে যে সত্যিকার প্রযোজক হয়ে ওঠার যে জায়গাটা, সেটা এখন একেবারেই নাই। যেটা আগে ছিল সেটা হচ্ছে আমাদের একটা প্রযোজনা সংস্থা ছিল, একটা প্রাতিষ্ঠানিক একটা হচ্ছে ব্যবসার একটা জায়গা, এইটার একটা প্রতিষ্ঠান ছিল। আমরা দেখেছি যে হচ্ছে যে আমি একদিন বলছি যে দিলীপ বিশ্বাস যে নামটা নিল, গিয়াসউদ্দিন সেলিম ভাই, আমি দেখেছি যে দিলীপ বিশ্বাস তার অফিসে টেবিলে বসার সময় সে তার হচ্ছে যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী পূজা টুজা করে তার হচ্ছে ব্যবসার টেবিলে বসলেন। তো এই যে একটা প্রাতিষ্ঠানিক যে হচ্ছে চলচ্চিত্রের ব্যবসাটা একটা প্রাতিষ্ঠানিক জায়গায় ছিল, সেটা এখন নাই। এটা এখন হয়ে গেছে হচ্ছে অপশনাল। এইটা কেউ হচ্ছে যে মানে 5টা বিজনেস করছে, একটা হচ্ছে যে ঠিক আছে একটা সিনেমা বানালো, ওইটা করেই এই সিনেমার গল্প দেখতে গেল না একজন প্রযোজক। উনি অন্য ব্যবসা করেন, ওনার আসলেই এই জায়গাটায় ওনার কোনো হচ্ছে যে ধারণা নেই, ওনার এটা নিয়ে কোনো হচ্ছে মাথা ব্যথা নেই। উনি ওনার একটা লভ্যাংশ থেকে দিয়েছে, এইটা ফেরত আসলে আসলো, লগ্নি না আসলে নাই, এরকম করে আসলে এখন চলছে। প্রাতিষ্ঠানিক অর্থে একদম প্রাতিষ্ঠানিক যে চলচ্চিত্রের ব্যবসা, সেটা এখন 1টা 2টা ছাড়া, হাউস ছাড়া আসলেই এখন নেই। তো এই জায়গাটা যত সময় মানে ডেভেলপ না হবে, ততক্ষণ হচ্ছে যে আমাদের সেইভাবে আমাদের ব্যবসাটা কিন্তু আমরা করতে পারবো না বা আসবে না, যেটা আগে ছিল, পূর্বে ছিল। আর হচ্ছে যে নকলের যে কথাটা, আমরা কপির যে বিষয়গুলো বলছি, এইটা কিন্তু আমাদের একটা সময় খুবই সর্বনাশ করেছে আমাদের চলচ্চিত্র। আমরা যদি মনে করি যে আমাদের চলচ্চিত্র সেই রূপালী পর্দার সোনালী অতীত যদি আমরা বলি, তো সেই সোনালী অতীতটার ধস নেমেছে সত্যিকার অর্থে একটা সময় এসে। এই যে আমরা বিশেষ করে হচ্ছে যে একটা সময় বলা হতো যে ডে বাই ডে হচ্ছে যে সব কিছুই আমাদের হচ্ছে অনলাইনের, আমাদের ডিজিটাল ভার্সনে যে আমরা সব কিছুই এখন ইন্টারনেটের যুগে এসে সবই আস্তে আস্তে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাগুলো কিন্তু এক এক করে সেই মানে সেই কপিগুলো, নকলগুলো কিন্তু ধরা খাচ্ছে আমাদের দর্শকদের মাঝে। তো একটা সময় দেখা গেল কি সেই দিক থেকে টার্ন করে চলে গেল হচ্ছে আমাদের হলো সেই সাউথের দিকে। আমরা হচ্ছে যে তেলেগু, আমরা তামিল, তেলেগু, এই হচ্ছে যে চলচ্চিত্রগুলোর হচ্ছে নকল করে আমরা সেগুলো স্ক্রিপ্ট আমাদের লেখা শুরু হলো। সেই স্ক্রিপ্টগুলো দিয়ে সেইগুলো হচ্ছে যে, আর তার মাঝে আবার হচ্ছে একটা ফর্মুলা, একটা চলচ্চিত্র একটা ফর্মুলার মধ্যে ছিল। প্রথম কথা হচ্ছে ওখানকার তেলেগুর কালচার, সেইখানে সামাজিকতা বা সেইখানকার যে সংস্কৃতির যে বিষয়, সেগুলো তো আমাদের সংস্কৃতির সাথে মিলবে না। উদ্ভট সমস্ত সিকোয়েন্স। একজন ডাইরেক্টর, এই যে আমি সবাইকে বলবো না, ডিউ রেসপেক্ট, সবাইকে সম্মান দিয়ে বলছি যে কিছু কিছু ডিরেক্টর যারা আসলে মানে একটা গল্প শুধু বললো যে একটা গল্প সে পেলেই সে ছবি বানাচ্ছে, কিন্তু সেই গল্পটার মধ্যে সে তার মেধা বা সে কী বানাচ্ছে, কার জন্য বানাচ্ছে, কোন দর্শকের উদ্দেশ্যে বানাচ্ছে, এগুলো আমাদের হচ্ছে যে যায় কিনা, আমাদের সামাজিকতায় যায় কিনা, আমাদের দর্শকের সেই জায়গা থেকে আমরা তারপরে যে ফর্মুলা, একটা সিনেমা হচ্ছে যে হচ্ছে একটু সেন্টিমেন্ট থাকবে, ফ্যামিলি সেন্টিমেন্ট, একটা 6টা গান থাকবে, কিছু ফাইট থাকবে, এই যে ফর্মুলার গল্প, এইটা তো বহুদিন চলছে। সেই সময়টা মনে হয় আমরা সেই জায়গা থেকে আমরা একটু পার হয়ে অন্তত আমরা এখন হচ্ছে যে হাওয়া পরাণ, আমরা এখন সেই জায়গাটাতে যে আমরা সুরঙ্গ, এই টাইপের প্রিয়তমা, আমরা অনেকগুলোই গল্প কিন্তু পেয়েছি, সিনেমা পেয়েছি। তো সেগুলো আস্তে আস্তে আমি সেলিম ভাইয়ের সাথে, ওনার সাথে সুর মিলিয়েই বলছি যে আমাদের চলচ্চিত্র কিন্তু এগোচ্ছে, আমরা পিছিয়ে থাকবো না। আমরা সেই স্বপ্নটাই দেখতে চাই যে আমাদের সিনেমা এগিয়ে যাক এবং শুধু বাংলাদেশে না, আসলে বিশ্বের দরবারে আমরা জায়গা করে নিতে চাই। অসংখ্য ধন্যবাদ। আজকে কথা তো আরো বলতে চাচ্ছিলাম, সময় শেষ হয়ে গেছে। সেলিম ভাই ধন্যবাদ, আমাদের 3জনকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন নিশ্চয়ই।